কোনো টাকা ছাড়াই প্রমোশন করেছি, টাকা ছাড়াই আমি তাদেরকে সাপোর্ট দিয়েছি। সমস্যা তো শেষ নাই, আমি অনেকের হিংসার শিকার হয়েছি। সবচেয়ে বড় কথা, আমি তো মামলাই খেয়েছি। সেটা এর চেয়ে বড় সমস্যা কি কিছু হতে পারে? ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো এটা যদি না থাকে তাহলে অনেক মেয়েরাই কাজ করতে পারে না। আবার অতিরিক্ত ফ্যামিলি সাপোর্ট দিলেও কিন্তু মেয়েদের ব্যালেন্স থাকে না। শাশুড়ি বউকে কাজ করতে দিচ্ছে না, কিন্তু নিজের মেয়েকে কাজ করতে দিচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে নারীরা কিন্তু হিজাব মেকআপ করেও কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, ইনডিসেন্ট যে হওয়ার, সে হিজাব পরেও হতে পারে, আবার সে প্যান্ট শার্ট পরেও সে ভালো থাকতে পারে। নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। ব্যর্থ হবে, ধাক্কা খাবে, অসুবিধায় পড়বে, সুবিধা করতে পারবে না, কিন্তু তবুও স্ট্রংলি এটার পিছনে মানে লেগে থাকতে হবে। আপনার আয় কত? আপনি যা চিন্তা করছেন তার চেয়েও অনেক বেশি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করেন? আমি সকালে ঘুম থেকেই উঠি না। আসসালামু আলাইকুম, সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকের হোস্ট আরফিন আহমেদ, এবং আমাদের সাথে আছেন আমাদের আজকের গেস্ট, আমাদের সকলের পরিচিত মুখ, গার্লস প্রায়োরিটির ওনার তাসনুভা আনোয়ার আপু। আপু, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম সবাইকে। সার্কেলের পুরো টিম এবং আমাদের শাকিল আবেদিন ভাইকে অসংখ্য ধন্যবাদ সার্কেলের মতো একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আজকে আমি আমার পরিচয় দিব না, কারণ সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমাকে চিনে। আমি একজন নারী উদ্যোক্তা এবং সেই সাথে আমি নতুনদেরকে নিয়ে অনেক কাজ করি, আর পুরনোরা আমার মাধ্যমে ব্র্যান্ডিং পেয়েছে। নতুনদের নিয়ে আমি কাজ করছি, এটাই আমার পরিচয়। আপনাকে নিয়ে একটু জানতে চাচ্ছি, মানে যদি ফ্যামিলির দিক দিয়ে হই তাহলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, কিন্তু যেটা আমি শুধুমাত্র সিঙ্গেল তাসনুভা আনোয়ার হই তাহলে আমি খুব ছোট থেকে আজকে তাসনুভা আনোয়ার, একদম জিরো থেকেই দিনে দিনে গ্রুপ বড় করেছি, মানুষের সাথে গিয়ে মিশার চেষ্টা করছি, কথা বলছি, যতটুকু হাম্বল ওয়েতে সম্ভব প্রমোশন করেছি, কোনো টাকা ছাড়াই প্রমোশন করেছি, টাকা ছাড়াই আমি তাদেরকে সাপোর্ট দিয়েছি। এভাবে করতে করতেই একটা সময় গিয়ে আমার গ্রুপটা সাইজে বড় হয়েছে, আস্তে আস্তে আরও বড় হয়েছে। এরপর মেলায় নামলাম 15 সালে। এরপর মেলার পরে আমার একটা বড় ধরনের চেঞ্জ আসছে, গ্রুপের মেম্বার দ্রুত বাড়তে শুরু করলো। এরপর দেখা গেলো বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের সাথে আমাদের একটা গ্রুপের মাধ্যমে কানেকশন। এরপর আমার সাথে চলার পথে অনেক বড় বড় মানুষের সাথে কাজ করার সুযোগ, ঢাকা, চিটাং, সব জায়গায়। এখন তাসনুভা আনোয়ার বললে সবার মুখে একটা অন্যরকম ব্যাপার আসে। তো এটা আসলে অনেক বড় একটা কিন্তু অ্যাচিভমেন্ট। জি। সো আপু, আপনার যে গার্লস প্রায়োরিটি আছে আমরা সকলেই চিনি, এটা পেছনে আপনার অনুপ্রেরণাটা কি ছিল? এক কথায় যদি বলি, আমার বাবা। আপনার বাবা? আমার বাবাই অনুপ্রেরণার কারণ আমার বাবা এই ধরনের কাজগুলো করতো। রোটারি ক্লাব, তারপর বিভিন্ন ধরনের ক্লাবের সাথে ছিল, চিটাং ক্লাব, তারপর সোশ্যাল ওয়ার্কগুলোও করতো। গার্লস প্রায়োরিটিকে আপনি কোথায় দেখতে চান? গার্লস প্রায়োরিটিকে আমি প্রথমে পুরো বাংলাদেশেই দেখতে চাই। বর্তমানে বাংলাদেশের সব জায়গায় আমি কাজ করি না, কিন্তু বাংলাদেশের সব জায়গায় গার্লস প্রায়োরিটি গ্রুপের মেম্বার আছে। বাট আমি একটা সময় যদি আমার ভাগ্যে থাকে আমি পুরো পৃথিবীতেই দেখতে চাই। 45K মেম্বার, এটা কিন্তু এত সহজ না। কিভাবে 45K মেম্বার হলো? 45K মেম্বার তো আসলে আমাদের জন্য খুবই কম, বিশাল কিন্তু না। কারণ আমাদের মেম্বার সংখ্যা ছিল 5.5 লাখ। জি। আর সেই গ্রুপটা চলে গেছে কিছুদিন আগে। তারপর এই প্রায় 6-7 মাসে আমাদের 45K মেম্বার হয়েছে। দারুণ। আপনি এই গার্লস প্রায়োরিটি চালু করতে কোন কোন সমস্যাগুলো আসলে ফেস করেছেন? সমস্যা তো শেষ নেই। আমি অনেকের হিংসার শিকার হয়েছি, তারপর মানে ঈর্ষান্বিত হয়েছে অনেকে, তারপর অনেকে হয়তো দেখা গেছে আমাকে ইনভাইট না করুক, এ ধরনের ব্যাপারগুলো আসে। সবচেয়ে বড় কথা, আমি তো মামলাই খেয়েছি। সেটা এর চেয়ে বড় সমস্যা কি কিছু হতে পারে? মামলাই দিয়েছে আমাকে। কয়টা মামলা খেয়েছিলেন? একটাই, আর সেটাই 100টা মামলার সমান, অনেক বড় মামলা। আপনার এই উদ্যোগটি কিভাবে নারীদের জীবনে প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? অনেক ফেলছে, কারণ যে নারীরা চিন্তা করে যে আমি ঘরে বসে কি কিছু করতে পারবো, তাদেরকে আমি এক প্রকার ইন্সপায়ার করে টেনে আনি। আমার কাছে আসলেই যে আমি শুধু প্রমোশন করি ব্যাপারটা তা না, আমি তারা কম আনইজি ফিল করলেও তাদেরকে ইজি করার ট্রাই করি যেন তারা কাজ করে। আপনাদের উদ্যোগের সবচেয়ে সফল প্রকল্প কোনটি ছিল? উদ্যোগের প্রত্যেকটাই, এমন কোনো এক্সিবিশন নাই যেটা সফল হয়নি। তো আলহামদুলিল্লাহ সফল উদ্যোগ আসলে বলে শেষ করা যাবে না। নারীদের উদ্যোগ নিয়ে কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জগুলো আপনার নিতে হয়েছিল? অনেক সময়
ফান্ডিং প্রবলেম ছিল প্রথম, তারপর আস্তে আস্তে ফান্ডিং প্রবলেমটা কখনোই ছিল না। ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার, তো এটা যদি না থাকে তাহলে অনেক মেয়েরাই কাজ করতে পারে না। আবার অতিরিক্ত ফ্যামিলি সাপোর্ট দিলেও কিন্তু মেয়েদের ব্যালেন্স থাকে না। তো দুটোই আসলে ব্যালেন্স থাকা প্রয়োজন, যে সাপোর্টও পাবে ডিসেন্ট ম্যানারে। এটাই। এই কাজটা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলেছে? এই কাজটা অবশ্যই আমি বলবো না যে কোনো খারাপ প্রভাব ফেলেছে। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহরের সব জায়গা থেকে আমি অনেক সম্মানিত হচ্ছি, সবাই আমাকে অনেক সম্মান করে, এটাই তো অনেক বড় প্রভাব। এমন কোনো মুহূর্ত যা আপনি সরাসরি সাহায্য করতে পেরেছেন কাউকে আপনার গার্লস প্রায়োরিটির মাধ্যমে? অনেক পেশেন্ট যারা একদম মৃত্যুমুখী, জানে যে হয়তো চিকিৎসা করে বেঁচে যেতেও পারে, ক্যান্সার পেশেন্ট, তারপর বিভিন্ন ধরনের হয়তো বা বিধবা নারী, একদমই কেউ নাই, তারপর খুবই মানে যেটা আসলে আমি বলি মানে অনেকটা হেল্পলেস অনেক নারী আছে যাদের অবস্থা খুবই খারাপ, দেখা যাচ্ছে তার হাজব্যান্ডের কোনো চাকরি নেই। এ ধরনের অনেক নারীকে আমি হেল্প করেছি যারা আজকে অনেক আউটলেটের মালিক, হয়তো বা অনেক ভালো কাজ করছে। আপনার নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে বা কি? অনুপ্রেরণা কে সেটা তো প্রথমে আমি বলেছি আমার বাবা। ওই জায়গাটা কখনো বদলাবো না, কিন্তু একটু ডিসক্রিমিনেট করা ঠিক না, কারণ বাসায় যাওয়ার পরে হয়তো আমার এই পডকাস্ট আমার মাও দেখবে, তখন বলবে আমার কথা বলে নাই, তাহলে সে তো চোখের সামনে থাকে, তখন আবার সে রাগ করবে। তো একটু ব্যালেন্স করে দিই, আমার মাও মানে আমার অনুপ্রেরণা একজন কারণ। আর কিভাবে আমি অনুপ্রেরণা পাই সেটা হচ্ছে সবাইকে দেখেই পাই, সবার মাধ্যমেই জানছি চিনছি, এভাবে আসলে এগিয়ে যাচ্ছি। বর্তমানে সমাজে নারীদের অগ্রগতির পিছনে সবচেয়ে বড় বাধা কি বলে আপনি মনে করেন? বাধা হচ্ছে ফ্যামিলি সাপোর্টটা না পাওয়া, প্রথম শ্বশুর বাড়ির সাপোর্টটা না পাওয়া, এটা অনেক বড় একটা অবস্টাকেল। কারণ অনেক সময় আমি অনেক নারীকে দেখেছি যে যাদের, জানি না এটা কন্ট্রোভার্সি বা উত্তর হবে কিনা, বাট সত্যটা তো আসলে বলা উচিত। অবশ্যই অনেক শ্বশুর বাড়িতে দেখা যায় যে নারীদেরকে, আমি আমার নিজের কাছের মানুষদেরকেও দেখেছি, শাশুড়ি বউকে কাজ করতে দিচ্ছে না কিন্তু নিজের মেয়েকে কাজ করতে দিচ্ছে। এটা তো হওয়া উচিত না। সবাই নারী, আপনার মেয়েও নারী, আবার আপনার ছেলের বউ নারী, তো ওটা আমি মনে করি যে সাপোর্ট করা উচিত। তাহলে তো নারীরা বাধা পাবে না, কাজ করতে পারবে। আর যদি 10 মিলে করে কাজ, হারি জিতে নাহি লাজ। তো আমি বলবো যে 5 জন যদি ছেলে কাজ করে, 5 জন মেয়েও যদি কাজ করে, টুগেদারলি সেটা একটা বড় কাজ হতে পারে। তো সেই জন্য একটা ঘরে আর্নিং সোর্স বাড়ানোর জন্য, কারণ প্রোডাক্টের দাম বাড়ছে, বাজার সাজারের দাম বাড়ছে, ঘরের ভাড়া বাড়ছে, ইলেকট্রিসিটি বিল বাড়ছে, এত খরচকে একসাথে করার জন্য হলেও কিন্তু সবাইকে সুযোগটা দেওয়া উচিত। নারী এবং পুরুষ দুজনে মিলে ইনকাম করলে একটা ঘর ভালো চলে। এটা শ্বশুর বাড়ির বোঝা উচিত, এটা একটা বাপের বাড়িরও বোঝা উচিত। মানে ঠিক আছে, একটা হচ্ছে নারীরা কিন্তু হিজাব মেকআপ করেও কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে। ইনডিসেন্ট যে হওয়ার, সে হিজাব পরেও হতে পারে, আবার সে প্যান্ট শার্ট পরেও সে ভালো থাকতে পারে। তো এটা আসলে সবাইকে সুযোগ দেওয়া উচিত। পারিবারিক সাপোর্টটা আপনার দিকে কেমন ছিল, আপনার পরিবার থেকে? আমার পরিবার থেকে পারিবারিক সাপোর্টটা যথেষ্ট ভালো ছিল। ও আমি খুব সাপোর্ট পেয়েছি, আমার আব্বু আম্মু অনুপ্রেরণা পেয়েছি, পাইনি বলবো না, এই যে আমি আমার বাবা অনুপ্রেরণা, কারণ তার থেকে দেখে আমি আজকে এই কাজে আমি অগ্রসর হয়েছি। পরবর্তীতে আমি নিজে নাম দিয়েছি গার্লস প্রায়োরিটি, নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি, সেটা একটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু অবশ্যই অবশ্যই আমি আমার ফ্যামিলির সাপোর্ট পাচ্ছি। চট্টগ্রামের ইনফ্লুয়েন্সার বা ব্লগার নিয়ে কি আপনার কোনো কিছু বলার আছে? না, এই বিষয়ে কোনো কথা বলতে আমি ইচ্ছুক না, এই কোশ্চেনটা স্কিপ করলে ভালো হয়। কেন, আপনার কি চট্টগ্রামের ইনফ্লুয়েন্সার বা ব্লগারদের সাথে কোনো সমস্যা আছে? না, হয়তো না, সমস্যা, এটা কোনো প্রশ্ন না, বাট আমি এই বিষয়টা কথা বলতে চাই না, যেহেতু এই লাইনে আমরা সবাই কাজ করছি, যার যার মতো সে ভালো কাজ করছে। এটা নিয়ে কথা বললে বা হয়তো আমি কাউকে বেশি প্রশংসা করে ফেলবো, হয়তো কাউকে একটু কম করে ফেলবো, তখন ব্যাপারটা আলোচনা হবে। আমি আপনাদের কিছু ন্যাশনাল সেলিব্রিটি বা সেলিব্রিটিদের নাম বলবো, তাদের সাথে আপনার কিছু তুলনা করতে হবে। আপনি প্রস্তুত? এক কথায়, প্রথমে জাহিদ খান, আনস্মার্ট, পূর্ণিমা, এভারগ্রিন, হিরো আলম, আসলেই হিরো, মেহজাবিন চৌধুরী, আমার বান্ধবী, আপনার বান্ধবী, তানজিন তিশা, খুবই ক্লোজ, খুবই লক্ষ্মী, সাকিব খান, কি বলবার, বাংলাদেশের সালমান খান, শাহরুখ খান, সবই উনি, সব খান একসাথে, বাংলাদেশে একটাই তো খান। ইন্ডিয়াতে তো 3 খান মিলেও এত বড় ইন্ডিয়া চালাতে পারছে না, আমাদের বাংলাদেশে একটা খানই যথেষ্ট। বুবলি ভালো, লক্ষ্মী, ব্যর্থ
জীবন কাটাচ্ছে, খারাপ লাগে, দোয়া করি ওনার জন্য। তার বিপরীতে যদি বলি অপবিশ্বাস, ভালো, ওনাদেরকে কি বলবো, ভালো। চট্টগ্রামে তো বেশিরভাগ সেলিব্রিটি আপনি এনে থাকেন আপনার ফেয়ারের মাধ্যমে। আসলে এটা নিয়ে আমাদের সবার একটি ধারণা, কিভাবে আপনি এটা পারেন, আপনার সাথে তাদের বন্ডিংটা কিভাবে? আমার সাথে সেলিব্রিটি লেভেলের সবার বন্ডিং অনেক ভালো। এটা নিয়ে আমি কখনোই অত বহিঃপ্রকাশ করি না, বা কিন্তু আমার কথা হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামে সেলিব্রিটি সবসময় আসবে এবং চট্টগ্রামের মানুষজন ঢাকার মতোই ফিল করবে। এটা আমার একটা নিজে থেকে ইচ্ছা। এই ইচ্ছাটা পূরণের জন্যই আমি আমার লেভেল বেস্ট ট্রাই করি যেন প্রত্যেকটা প্রোগ্রামে আমি সেলিব্রিটিকে হাজির করতে পারি। চট্টগ্রামকে আপনি ভবিষ্যতে কোথায় দেখতে চান? চট্টগ্রামকে আমি আসলে মানে ঢাকার মতন দেখতে চাই। অন্তত ঢাকা সিটিতে গেলে যে একটা অ্যাডভান্স মনে হয়, চট্টগ্রাম শহরে খুব সুন্দর পরিবেশ, কিন্তু অ্যাডভান্সমেন্টটা কিন্তু ঢাকার মতো না। আমি মনে করি ঢাকা চট্টগ্রাম সেম হওয়া উচিত। আপনার জন্মস্থান চট্টগ্রাম, দ্বিতীয় বাড়ি যদি আপনার কোন থেকে থাকে কোন জেলা? আবার একটু কারেকশন করি, আমার জন্মস্থান ঢাকা, আমি আপনার জন্মস্থান ঢাকা। চট্টগ্রামকে ভালোবাসি, তো যদি স্বপ্ন থাকে চট্টগ্রামকে বাড়াতাম। তাহলে আপনার দ্বিতীয় বাড়ি যদি কিছু বলে থাকে ওটা সেটা চট্টগ্রাম। একটা মজার বিষয় আমি খেয়াল করলাম, আপনার সাথে যখন যোগাযোগ করতে গেলাম ট্রু কলারে আপনার নাম আসলো বিল গেটস আম্বানি। এটা আসলে কেন? এটা তো আমি জানি না, এটা তো খুবই অবাক করা বিষয়, জানি না আমি। এর সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন আমার আছে। চট্টগ্রামে আপনার বেশিরভাগ ফেয়ার রেডিসন ব্লুতে হয়, তো এত হাই লেভেলের একটা জায়গায় ফেয়ার আপনি অর্গানাইজ করেন কিভাবে, পাশাপাশি ন্যাশনাল সেলিব্রিটিদের এনে? সত্যি বললে সমস্যা হতে পারে, মিথ্যা বললেও সমস্যা হতে পারে, এখন কোনটা বলবো জানি না, তবে অনেক বিগ বাজেট থাকতে হয়, এটাই। আপনার আয় কত? এটা 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 কোনো কোশ্চেন না, এরকম উত্তর তো দেওয়া যাবে না, ঝামেলায় পড়তে চাই না। আপনি যা চিন্তা করছেন তার চেয়েও অনেক বেশি। আমরা যতটুকু জানি আপনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন। আপনার গ্রুপের নাম গার্লস প্রায়োরিটি, কিন্তু আপনার ফেয়ারে গিয়ে দেখলাম ওখানে পুরুষ উদ্যোক্তারা কাজ করছে, ওদের ওইখানে কাজ তাহলে কি? কি আপনার জন্য একটা বয়েজ প্রায়োরিটি খুলবো? আজকে থেকে একটা বয়েজ প্রায়োরিটি খুলে ফেলবো আমি। আপনার সাথে একটা র্যাপিড ফায়ার গেম খেলতে চাই যদি আপনি চান। এক কথায় প্রশ্ন উত্তর দিতে হবে। ওকে। আপনার প্রিয় নেত্রীকে? বলা যাবে না। কাজের ক্ষেত্রে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক উক্তি? এম্পাওয়ারিং ওমেন ইন এ ভার্চুয়াল প্ল্যাটফর্ম। যদি পেশা পরিবর্তন করতে হতো কি করতেন? ডাক্তার হতাম। এক কথায় গার্লস প্রায়োরিটি কি? আমার পৃথিবী। আপনার সবচেয়ে বড় শক্তি কি? আমার মা। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করেন? আমি সকালে ঘুম থেকেই উঠি না। জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটি? যখন দেখি সবার মাঝে আমি সেরা। ওহ, আপনার প্রিয় ছুটি কাটানোর জায়গা? যে কোনো সমুদ্রের পার। নারী ক্ষমতায়ন বলতে আপনি কি বুঝেন? নারী ক্ষমতায়ন হয় নারীর মেধায়, নারীর চিন্তা ভাবনায়, নারীর পার্সোনালিটিতে, নারীর সততায়। প্রিয় খাবার? চা। আপনার জীবনের উদ্দেশ্য? আমার জীবনের উদ্দেশ্য অন্যকে প্রতিষ্ঠিত করা। একটা শব্দে তাসনুভা আনোয়ারকে কিভাবে বর্ণনা করবেন? তাসনুভা মানে স্বর্ণের টুকরা, যার অর্থ আনোয়ার হচ্ছে আমার বাবার টাইটেল, তো আমার বাবার স্বর্ণের টুকরা আমি, এই অর্থেই আমাকে বলতে পারি। অনেকক্ষণ তো মজা হলো, এখন কিছু সিরিয়াস প্রশ্ন দিয়ে শেষ করব। যারা নারীদের নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? যারা নারীদের নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যারাই নারীদেরকে প্রমোশন করবে তাদেরকে বুঝতে হবে যে তাদের বেসটা আছে কিনা, প্ল্যাটফর্মটা স্ট্রং প্ল্যাটফর্ম যে আছে সে আরেকজনকে প্রমোশন করতে পারবে। যতক্ষণ তার প্ল্যাটফর্ম নেই তাকে বুঝতে হবে যে তার নিজের প্রমোশনটা দরকার। এই পার্থক্যটা যখন সবাই বুঝতে পারবে, আমি যখন 14 সালে মাত্র কাজ স্টার্ট করি একদম, তখন কিন্তু আমি আমার প্রমোশন আগে করতাম, আমি অন্যদের প্রমোশন করার কথা চিন্তাও করতে পারতাম না, কারণ আমি ক্ষুদ্র থেকেই এত বড় হয়েছি। ওই জিনিসটাই অনেকে হয়তো বা বর্তমানে ভুলে যায়। অল্প সময়ে হয়তো কিছু ফলোয়ার্স
গেইন করলে ভাবে যে হয়তো আর আমাদের প্রমোশনের প্রয়োজন নাই। তো ওই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করতে হবে এবং নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। ব্যর্থ হবে, ধাক্কা খাবে, অসুবিধায় পড়বে, সুবিধা করতে পারবে না, কিন্তু তবুও স্ট্রংলি এটার পিছনে মানে লেগে থাকতে হবে। নাইস। চট্টগ্রামে তো অনেকেই ফেয়ার করে, অনেক উদ্যোক্তাই ফেয়ার করে, কিন্তু আপনার ফেয়ার কেন বারবার ব্লাস্ট হয়? এর পেছনের রহস্যটা কি? এটা সিক্রেট আসলে, কিন্তু তবুও একটা কথা বলতে চাই যে আমি অনেক কষ্ট করি আমার ফেয়ারের জন্য। চট্টগ্রামের মানুষের ভালোবাসা, আমি যে ঢাকাইয়া, তবু এটা কেউ হয়তো অনেকে জানে না, সেই জন্যই বলা। তো চট্টগ্রামের মানুষ আমাকে এতটাই ভালোবাসে যে আমার নিজেকে চিটাঙ্গা বলতে ইচ্ছা করে, যদিও আমি চিটাগনিয়ান পারি না। ভাষা পারেন না? ঢাকাইয়া ভাষায় যদি কিছু বলেন দর্শকদের জন্য। কেমন আছো? আপনাকে নিয়ে একটু জানতে চাচ্ছি, আমরা যদি 20 বছর আগে তাসনুভা আনোয়ারকে দেখি, তাহলে তাসনুভা আনোয়ার কি ছিল এবং এতটুকু পথ চলা কিভাবে? 20 বছর আগে তাসনুভা আনোয়ার অনেক ছোট ছিল। হ্যাঁ, তখন থেকে যদি আমরা স্কুলে যেত। আর 20 বছর পরের তাসনুভা আনোয়ারকে যদি বলেন, আমি বলবো আমি মানে যদি ফ্যামিলির দিক দিয়ে হই তাহলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কিন্তু যদি আমি শুধুমাত্র সিঙ্গেল তাসনুভা আনোয়ার হই তাহলে আমি খুব ছোট থেকে আজকে তাসনুভা আনোয়ার। এবং আমি যতটুকু এসেছি ততটুকু আল্লাহর রহমত, আমার চট্টগ্রামের সবার দোয়া, প্রত্যেকটা ব্র্যান্ডের সাপোর্ট, তারপর আমার অ্যাডমিন প্যানেল যাদের নামগুলো আমি নিতে চাই: আমেনা চৈতি, ববিয়া হাসান, ফারজানা আরিফ, রাহিয়া লাকি, এবং সেই সাথে জাহিদুল ইসলাম পাশা, সাইফ মোহাম্মদ, তারপর আসিফ খান তানিম, বর্ষা খানম মিনহা, রেহেনুমা রিচা, সেই সাথে কাজী জায়েদা, এবং আমাদের যারা যারা অ্যাডমিন প্যানেল আছে, শৈলী নিসার, প্রিয়া, সবাইকে আমি ধন্যবাদ দিই যারা একদম নির্দ্বিধায় আমার জন্য এত কষ্ট করেছে। এছাড়া যদি কারণ আমি স্কিপ হয়ে যায় আমি খুবই দুঃখিত, তবে সবাই আমার জন্য অনেক করেছে। সেই সাথে আমার আব্বু, যিনি এখন হয়তো পৃথিবীতে নেই, কিন্তু উনি যদি থাকতেন তাহলে উনি বুঝতেন। আর একটা প্ল্যাটফর্মকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই সবার সামনেই, সেটা হচ্ছে হ্যালো চিটাগং। কারণ হ্যালো চিটাগংয়ে কিন্তু আমি প্রথমবার বেস্ট গ্রুপ উইনার হয়েছি এবং পরের বার বেস্ট ব্র্যান্ড প্রমোটার উইনার হয়েছি। আমি কিন্তু 2বার পেয়েছি। এছাড়াও প্রতিবার যতবার আমার নাম ছিল, আমি পাই বা না পাই, আমি ভোটে সবচাইতে বেশি উইনার ছিলাম। সো চট্টগ্রামের মানুষকে আমি এই জন্য সেলুট দিই, তারা আমাকে এত সাপোর্ট করে। এমনকি আমার মেলায়ও আসে ম্যাসিভ পিপল, সেই জিনিসটার জন্য আমি মানে অনেক ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে। তাসনুভা আনোয়ার হওয়ার পিছনে আপনার কি কি বাধা ফেস করতে হয়েছিল? তাসনুভা আনোয়ার হওয়ার পিছনে তো আমি অনেক বাধা ফেস করেছি, এবং আমি তো আসলে খুব, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আমি সোলো তাসনুভা আনোয়ার বলেন তাহলে আমি জিরো থেকে উঠছি, একদম একদম জিরো থেকেই দিনে দিনে গ্রুপ বড় করেছি, মানুষের সাথে গিয়ে মিশার চেষ্টা করছি, কথা বলছি, যতটুকু হাম্বল ওয়েতে সম্ভব প্রমোশন করেছি, কোনো টাকা ছাড়াই প্রমোশন করেছি, টাকা ছাড়াই আমি তাদেরকে সাপোর্ট দিয়েছি। এভাবে করতে করতেই একটা সময় গিয়ে আমার গ্রুপটা সাইজে বড় হয়েছে, আস্তে আস্তে আরও বড় হয়েছে। এরপর মেলায় নামলাম 15 সালে, এরপর মেলার পরে আমার একটা বড় ধরনের চেঞ্জ আসছে, গ্রুপের মেম্বার দ্রুত বাড়তে শুরু করলো। এরপর দেখা গেলো বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের সাথে আমাদের একটা গ্রুপের মাধ্যমে কানেকশন, এরপর আমার সাথে চলার পথে অনেক বড় বড় মানুষের সাথে কাজ করার সুযোগ, ঢাকা, চিটাগং, সব জায়গায়। এভাবে আসলে আমি তাসনুভা একটা সময় গিয়ে, তাসনুভা আনোয়ার তো আসলে আমি স্কুল লাইফেও তাসনুভা আনোয়ার ছিলাম, এখন এসেও আমি তাসনুভা আনোয়ার, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটাই যে তখন আমি মানে নাম ডাকার খাতা থেকেই তাসনুভা আনোয়ার ছিলাম, আর এখন তাসনুভা আনোয়ার বললে সবার মুখে একটা অন্যরকম ব্যাপার আসে। তো এটা আসলে অনেক বড় একটা কিন্তু অ্যাচিভমেন্ট, মানে যেটাকে বলে যে ইউ আর দ্য ওয়ান ইন এ মিলিয়ন, সেরকম হওয়ার মতন কিছু। তো এটাই আমার একটা ইচ্ছা ছিল, যদিও আমি বলবো না যে আমি অনেক বড় কিছু, বাট আমার জায়গা থেকে আমি বেস্ট। আমরা জানি কিছুদিন আগে আমাদের জুলাইয়ে অনেক কিছুই হলো, এরপরে দেশের পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? দুটো দিকই আসলে দেশের অবস্থা আমি বলতে পারি। একটা হচ্ছে খুবই ভালো দিকও বলা যায়, যে হয়তো আগের মতো অনেক করাপশন এখন নাই, আবার কেমন যেন নিরাপত্তাও নাই। করাপশনও নাই একদিকে ভালো বললেও, নিরাপত্তাও নাই। নিরাপত্তা ব্যবস্থাটা একটু মানে করা হওয়া উচিত, আর একটু সুশৃঙ্খল হওয়া উচিত, আর একটু গোছানো হওয়া উচিত। যেভাবে জুলাইয়ে উদ্যোগ নিয়েছে সেভাবে কি পরবর্তীতে গোছানো হচ্ছে দেশটা? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আমার।
আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আমরা এখন জুলাই শহীদদের নিয়ে অনেক কথাই বলে থাকি, কিন্তু অনেকেই আছে 71-এর শহীদদেরকে ভুলে যান, এটা কি আসলে উচিত? একদমই না, কারণ জুলাই শহীদ, 71-এর শহীদ, যারাই শহীদ বাংলাদেশের জন্যই শহীদ হয়েছে, তাই সবাই আমাদের কাছে সমান, সবাই শ্রদ্ধার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের পডকাস্ট নিয়ে আপনি যদি কিছু বলতে চান। সবাইকে আমি বলবো যে আপনারা যারা আমাদের এই শোগুলো দেখছেন তারা সবাই অবশ্যই একটু লাইক, ফলো, শেয়ার দিবেন, কারণ সার্কেলে এসে আমি আসলে অনেক 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 অনুপ্রাণিত হই। সার্কেল আমাদের চট্টগ্রামের উদ্যোক্তাদের নিয়ে অনেক কাজ করছেন, মাশাআল্লাহ দিলে উদ্যোক্তারা অনেক অনুপ্রেরণা পাচ্ছেন, যারা অনেকটা বলতে গেলে এই ধরনের শোগুলো থেকে বঞ্চিত হয়, ডিপ্রাইভ হয়। দেখা যাচ্ছে তারা অনেক ট্যালেন্ট, কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নেই এ ধরনের কথাগুলো বলার, তাদের জন্য একটা সুযোগ হচ্ছে এই পডকাস্টের মাধ্যমে। সো সেজন্য আমি অবশ্যই সার্কেলের ওনার এবং পুরো টিমকে এবং সেই সাথে আপনাকেও ধন্যবাদ দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজকের হোস্ট আরফিন আহমেদ। দেখা হবে নেক্সট পর্বে। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।